আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি কিভাবে আমরা আজকের এই পৃথিবীতে এসে পৌঁছালাম? মানে একদল শিকারী মানুষ থেকে শুরু করে কোটি কোটি মানুষের এই ডিজিটাল দুনিয়া, আমাদের এই পুরো যাত্রাটা ঠিক কেমন ছিল? চলুন আজ মানব সমাজের সেই অবিশ্বাস্য বিবর্তনের গল্পটাই একটু কাছ থেকে দেখি। তবে একদম শুরুতেই সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা করা যাক, তাই না? কেন আমরা একা একা থাকি না? মানে কি এমন কারণ যে মানুষ দলবদ্ধভাবে বাস করে? এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই কিন্তু আমরা সমাজের আসল ধারণাটা পেয়ে যাব। আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে বুঝব সমাজ জিনিসটা আসলে কি, তারপর দেখব আমাদের চারপাশের পরিবেশ কিভাবে সমাজকে গড়ে তোলে। এরপর আদিম সমাজ থেকে সভ্যতার বিকাশের পথ ধরে একেবারে আমাদের বাংলাদেশের সমাজের বর্তমান অবস্থা পর্যন্ত চলে আসব। তো সমাজের জন্ম হয়েছিল কিন্তু একটা খুব সাধারণ অনুভূতি থেকে, আর সেটা হলো ভয়। ভাবুন তো একবার, হিংস্র পশু, ভয়ঙ্কর সব প্রাকৃতিক দুর্যোগ, এগুলোর সামনে একদম একা একজন মানুষ কতটা অসহায়। একা টিকে থাকাটা ছিল প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর ঠিক তখনই মানুষ বুঝতে পারল যে যদি বাঁচতে হয় তাহলে একসাথে থাকতে হবে, একে অন্যকে সাহায্য করতে হবে। আর এই যে সহযোগিতা করার প্রয়োজন, এটাই কিন্তু সমাজের প্রথম ভিত্তিটা গড়ে দিয়েছিল। তাহলে সমাজ বলতে আমরা ঠিক কি বুঝি? খুব সহজ করে বললে সমাজ হলো এমন একটা মানবগোষ্ঠী যারা একসাথে মিলেমিশে থাকে, যাদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক আছে আর তাদের সবার একটা সাধারণ উদ্দেশ্য আছে। এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ: এক, সঙ্গবদ্ধভাবে থাকা, আর দুই, সেই একসাথে থাকার পেছনে একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকা। আর এই যে সমাজ, এটা কিন্তু একদিনে হুট করে তৈরি হয়নি। এর প্রথম আর সবচেয়ে ছোট এককটা ছিল পরিবার। এরপর কয়েকটি পরিবার মিলে তৈরি হলো একটা গোত্র, আমার অনেকগুলো গোত্র মিলে হলো সম্প্রদায়, আর সেখান থেকেই ধীরে ধীরে জন্ম নিল আজকের এই বিশাল সমাজ বা জাতি। ব্যাপারটা ঠিক যেন একটা ছোট্ট বীজ থেকে ধীরে ধীরে একটা বিশাল গাছে পরিণত হওয়ার মতো। আচ্ছা, এবার একটা দারুণ ব্যাপার দেখা যাক, আমাদের চারপাশের প্রকৃতি বা পরিবেশ কিভাবে একটা গোটা সমাজকে গড়ে তুলতে পারে। মানুষের জীবনযাপন, তার সংস্কৃতি, এমনকি তার পেশাও যে তার ভৌগোলিক পরিবেশের ওপর কতটা নির্ভর করে তা জানলে সত্যি অবাক হতে হয়। ইতিহাসের দিকে তাকালে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায়, পৃথিবীর প্রায় সব বড় আর প্রাচীন সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল কোনো না কোনো নদীর ধারে। সিন্ধু সভ্যতা হোক, মিশরীয় সভ্যতা হোক বা মেসোপটেমীয় সভ্যতা, সবাই নদীর ওপর নির্ভর করেই বড় হয়েছে। এমনকি আমাদের বাংলার প্রাচীন সভ্যতাও তো এই গঙ্গা অববাহিকাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। আসলে কারণটা খুব সহজ, নদী মানেই জীবন। সেখানে পানি আছে, চাষের জন্য উর্বর মাটি আছে, আবার যাতায়াতের সুবিধাও আছে। শুধু সভ্যতা নয়, একটা অঞ্চলের ভৌগোলিক পরিবেশ আর সেখানকার প্রাকৃতিক সম্পদই কিন্তু ঠিক করে দেয় যে সেখানকার মানুষেরা কি কাজ করবে আর কি ধরনের জিনিস তৈরি করবে। আমাদের দেশেই এর চমৎকার কিছু উদাহরণ আছে। যেমন ধরুন টাঙ্গাইলের শাড়ির কথা। ওই এলাকার আবহাওয়া, তুলা চাষের সুবিধা আর বংশ পরম্পরায় তাঁতিদের অসাধারণ দক্ষতা, এই সব কিছু মিলেই কিন্তু তৈরি হয়েছে বিশ্ববিখ্যাত টাঙ্গাইলের শাড়ি। আবার ভাবুন সুন্দরবনের কথা। পৃথিবীর সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বনের একদম আলাদা একটা পরিবেশ আছে বিশেষ কিছু ফুল, আর সেখান থেকেই আসে পৃথিবী বিখ্যাত সেই খাঁটি মধু, যা আর অন্য কোথাও পাওয়া যায় না। কিংবা সিলেটের বেত গাছ আর সেখানকার স্যাঁতস্যাঁতে আবহাওয়া, এসব মিলিয়েই জন্ম নিয়েছে বিখ্যাত শীতল পাটি। এর নামেই কিন্তু এর গুণের পরিচয়। এভাবেই কিন্তু প্রকৃতি, পরিবেশ আর মানুষের সংস্কৃতি একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। চলুন এবার টাইম মেশিনে করে একটু পেছনে ফেরা যাক। আমরা দেখব মানব সমাজের একদম শুরুর দিনগুলো কেমন ছিল, যখন সভ্যতা বা আধুনিকতার কোনো চিহ্নই ছিল না। সমাজ বিকাশের এই শুরুর পর্যায়কে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করতে পারি। একদম প্রথমে ছিল শিকার আর খাবার সংগ্রহ করে বেঁচে থাকার সমাজ। এরপর এলো উদ্যান কৃষি সমাজ, আর তারও পরে এলো পশুপালন সমাজ। চলুন প্রত্যেকটা পর্যায়ে একটু সংক্ষেপে জেনে নিই। এই শিকার ও সংগ্রহ সমাজই ছিল মানুষের ইতিহাসের সবচেয়ে পুরনো রূপ। তখন মানুষের কোনো নির্দিষ্ট ঘরবাড়ি ছিল না। তারা হয় গুহায় থাকত, না হয় জঙ্গলে। পুরুষরা সাধারণত পশু শিকার করত, আর নারীরা আশপাশ থেকে ফলমূল জোগাড় করত। তাদের জীবনটা ছিল পুরোপুরি যাযাবরের মতো, যেখানে খাবার পাওয়া যেত সেখানেই চলে যেত। আর তাদের একমাত্র আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল পাথর। এই কারণেই তো ওই সময়টাকে আমরা প্রস্তর যুগ বা পাথরের যুগ বলেও চিনি। আদিম সমাজ থেকে আজকের এই আধুনিক সমাজে আসার পথটা কিন্তু মসৃণ ছিল না। এর পেছনে ছিল কয়েকটি বিরাট পরিবর্তন, মানে যাকে বলে বিপ্লব, যা কিনা সমাজের গতিপথটাই পুরোপুরি বদলে দিয়েছে।
এই স্লাইডে সেই 3টা বড় বিপ্লব খুব সুন্দর করে দেখানো হয়েছে। দেখুন, প্রথমে এলো কৃষি বিপ্লব, আর এর ফলেই মানুষ প্রথম যাযাবর জীবন ছেড়ে এক জায়গায় স্থায়ীভাবে থাকতে শুরু করে। এরপর 18 শতকে এলো শিল্প বিপ্লব, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের পর কারখানায় উৎপাদন ব্যবস্থায় যে একটা বিশাল পরিবর্তন আসলো সেটা। আর একদম শেষে আমরা এখন যে সময় আছি সেটা হলো তথ্য বিপ্লবের যুগ, যেখানে আসল শক্তিটা কিন্তু আর যন্ত্রের নয়, বরং জ্ঞান আর তথ্যের। শিল্পভিত্তিক সমাজ আর শিল্প বিপ্লব পরবর্তী সমাজের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। শিল্প সমাজে মূল চালিকা শক্তি ছিল কলকারখানা আর যন্ত্র, আর এখন এই শিল্প বিপ্লব পরবর্তী সময়ে সমাজের মূল ভিত্তিটাই হলো জ্ঞান আর তথ্য। এখনকার মূল চালক হলেন বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার আর তথ্য বিশেষজ্ঞরা। আর যোগাযোগের মাধ্যমও রেল বা জাহাজ থেকে বদলে গিয়ে আমাদের হাতের মুঠোয় চলে এসেছে ইন্টারনেট আর মোবাইলের মাধ্যমে। আর এই তথ্য বিপ্লবেরই একটা সরাসরি ফল হল বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন। মানে তথ্য প্রযুক্তির কল্যাণে আজ পুরো পৃথিবীটাই যেন একটা ছোট্ট গ্রামের মতো হয়ে গেছে, যেখানে এক মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্তের খবর অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। সারা বিশ্বের এই যাত্রার সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশের সমাজও কিন্তু এগিয়েছে। তবে এখানকার সমাজের বিবর্তনটা বেশ মজার, কারণ এখানে পুরনো ঐতিহ্য আর নতুন আধুনিকতার একটা দারুণ মিশ্রণ ঘটেছে। বাংলাদেশের সমাজকে অনেকটা একটা বহুতল ভবনের মতো করে ভাবা যায়, যার একদম নিচের ভিত্তিটা হলো হাজার বছরের পুরনো কৃষিভিত্তিক ঐতিহ্য। তার ওপরের তলায় আছে ঔপনিবেশিক শাসনের প্রভাব, এরপর নগরকেন্দ্রিক শিল্পায়ন, আর একদম ওপরে আছে আধুনিক তথ্য প্রযুক্তির যুগ। সবচেয়ে মজার ব্যাপার হলো কোনো পুরনো স্তরই কিন্তু হারিয়ে যায়নি। তাই তো আমাদের সমাজে এখনও গ্রামের কৃষক যেমন দেশের ভিত্তি, ঠিক তেমনি শহরের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারও দেশের ভবিষ্যৎ। দুটোই একসাথে চলছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশ কিন্তু এই পরিবর্তনের দৌড়ে পিছিয়ে নেই। বর্তমানে আমাদের দেশও বিশ্বজুড়ে চলা তথ্য প্রযুক্তির বিপ্লবে পুরোদমে যোগ দিয়েছে। সরকারি কাজ থেকে শুরু করে শিক্ষা, ব্যবসা, এমনকি আমাদের প্রতিদিনের জীবনেও ইন্টারনেট আর আধুনিক প্রযুক্তি এখন একটা অপরিহার্য অংশ হয়ে উঠেছে। শিকারী জীবন থেকে শুরু করে তথ্য প্রযুক্তির যুগ, মানব সমাজের এই দীর্ঘ পথ চলা আমরা দেখলাম, কিন্তু এখানেই তো গল্পের শেষ নয়। তাহলে এখন প্রশ্ন হলো, তথ্য প্রযুক্তির এই যে প্রবল স্রোত, এটা আমাদের ভবিষ্যৎ সমাজকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে? আমাদের মুন্ডিনা সমাজের চেহারাটা কেমন হবে? এই ভাবনাটা না হয় আপনাদের জন্যই তোলা রইল।